হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। বন্ধুরা, আগের পর্বে আপনারা শুনেছিলেন যে মায়ের মৃত্যুর পরে আমার ফুফি আমাকে আমার বোনেদের মা হতে বলেছিলেন এবং বাবারও একই ইচ্ছে ছিল। আমি নিজেও আমার জীবনে বাবার মতো একজন জীবনসঙ্গী চাইতাম, আর প্রকৃতি এমনভাবে ব্যবস্থা করল যে বাবাই আমার জীবনসঙ্গী হয়ে উঠলেন। যারা প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেননি তারা নিচের ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। বাবা বললেন, প্রিয়া তুমি তো একজন জাদুকরি। আমি হেসে বললাম, আমি আবার কিসের জাদু করি? আমি তো কোনো জাদু করিনি। তখন বাবা বললেন, ও তাই নাকি? তাহলে শোনো, তুমি তো কিছুই করনি ম্যাডাম, তোমার ওই এক চাহানি আমাকে বন্দি করে ফেলেছে, আর তুমি বলছো আমি কিছুই করিনি। আমি একটু মুচকি হেসে বললাম, আমি আবার আপনাকে কখন বন্দি করলাম? আমার কাছে এমন কি আছে যে আপনার মতো মানুষ আমার দাস হবে? পাশ থেকে বাবা হেসে বললেন, প্রিয়া যা তোমার আছে তা আর কারো নেই। তোমার সেই এক টুকরো হাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আমরা স্বামী স্ত্রীর মতো একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে একটু ঘনিষ্ঠ হচ্ছিলাম। ঠিক তখনই রিঙ্কি হঠাৎ ঘরে ঢুকে পড়ল। আমরা দুজনেই চমকে গিয়ে দ্রুত আলাদা হয়ে গেলাম। বাবা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেলেন আর আমি রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি রাগে গট করে বাবার ঘরে গেলাম আর বললাম, বাবা ফোনটা দিন তো, ফুপির সাথে কথা না বলতে পারলে শান্তি পাই না। বাবা হেসে বললেন, থাক না, ফোনে কথা কেন, এসো না আমরা দুজন গল্প করি। বাবার এমন কথা শুনে আমার মাথায় একটু রাগ উঠে গেল। আমি মুখ ফুলিয়ে বললাম, থাক বাবা, আপনার ফোনে আর কথা বলবো না, নতুন ফোন নেব তারপর কথা বলবো। আমি রাগ দেখিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম, তখন বাবা হঠাৎ কানে হাত দিয়ে মুচকি হেসে বললেন, আরে হুজুর, আপনি কি সত্যিই রাগ করে চলে যাচ্ছেন? আমাদের এমন সাহস কোথায় যে আপনাকে না বলতে পারি? তারপর ফোনটা সামনে ধরে বললেন, নিন রানী সাহেবা, এবার এই বেচারাকে কি ক্ষমা করবেন নাকি আরও শাস্তি হবে? বাবার এই অভিনয় দেখে আমার মুখে হাসি চলে এলো। আমি ফোনটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। বাবা তখনও পেছন থেকে বললেন, ঠিকঠাক কথা বলতো, আমাদের নামে কোনো অভিযোগ যেন না হয়, এখন থেকে একটু সাবধানে থাকতে হবে। মনে হচ্ছে আমি দরজার কাছে পৌঁছে পেছন ফিরে বাবার দিকে তাকিয়ে বললাম, ভুলটাই কেন করো যে মাফ চাইতে হয়, বুঝেছো? তারপর দরজার বাইরে বেরিয়ে যেতে যেতে হেসে বললাম, দিদির সাথে কথা বলে এসে তোমার জন্য দুধ আনছি। এরপর আমি ফোনটা হাতে নিয়ে দিদিকে কল করলাম। দিদি ফোন তুলছিলেন না। যতক্ষণ না দিদির সাথে কথা বলি আমার যেন মনেই শান্তি নেই। আবার ফোন দিলাম, এবার দিদি ফোন ধরলেন। আমি আনন্দে বললাম, বুঝলে দিদি, আমি যে শপিংটা করেছি সেটা নিয়ে তোমাকে বলতে হবে। তারপর শুরু হলো কথার লড়াই। আমি জানতাম কথার খেলায় দিদির থেকে জেতা আমার পক্ষে অসম্ভব, তাই আমি সুকৌশলে প্রসঙ্গ ঘুরিয়ে দিলাম, আমার আর বাবার বিয়ে এখন আর মাত্র 4 দিন পরেই। তাই আমি দিদিকে প্রশ্ন করলাম, বিয়ের জন্য কবে আসছো? দিদি উত্তর দিলেন, আমি তো বিয়ের আগের দিন আসতে পারবো, আর তোমাদের বিয়ে করিয়েই সেদিনই ফিরে যাব। দিদি কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি একটু অভিমানী স্বরে বললাম, এত তাড়াতাড়ি চলে যাবে? এই যে আমার বিয়ের সব মজা, সব আনন্দ তুমি কিছুই দেখতে পাবে না? আমার কথা মধ্যে একটু রাগ ছিল, কিন্তু দিদি হেসে বললেন, আর কি করার, সময়টাই যে এমন, তবে বিয়ের দিনটা স্পেশাল হবে। তোমার মুখের হাসিটাই সেটার প্রমাণ করে। এটা শুনে আমার মেজাজ একটু শান্ত হলো। আমি মনে মনে ভাবলাম, ঠিক আছে দিদি, বিয়ের দিন সবটুকু আনন্দ তুমি বুঝতে পারবে। আমি একটু রাগ করেছিলাম। দিদি বললেন, তোমাদের বিয়ের ঠিক পরের দিনই তো বাচ্চাদের পরীক্ষা, আর আমার স্বামীরও খুব জরুরি কাজ আছে, তাই বেশি দিন থাকা সম্ভব না। আমি একটু অভিমানে বললাম, তাহলে দিদি বিয়েটা কয়েকদিন পিছিয়ে দিলে কেমন হয়? দিদি হেসে বললেন, না রে, এটা সম্ভব না। এই শুভ লগ্নে যদি বিয়ে না হয় তাহলে পরের 4 মাস কোনো শুভ সময় নেই। বলতো বিয়ে কি 4 মাস পিছিয়ে দেওয়া যায়? তোমরা কি 4 মাস অপেক্ষা করতে পারবে? আমি চুপচাপ ভাবতে লাগলাম, নিজের ব্যাপারে জানি না, তবে বাবার কথা ভেবে মনে হলো উনি তো 4 দিন তো দূরের কথা, 4 ঘন্টাও না থাকতে পারেন। এরপর দিদি বললেন, আসলে ভাইজা ট্রান্সফার করানোর চেষ্টা করছেন, কিছুদিনের মধ্যে তো তোমরা এখানেই চলে আসবে, তখন তো আমরা সবাই একসঙ্গে থাকব। আমি হাসি মুখে বললাম, ঠিক আছে দিদি, তুমি যেমন বলবে। আমার তো এত আনন্দ হচ্ছে যে ভাষায় বোঝাতে পারবো না। দিদি মজা করে বললেন, এই আনন্দ কি আমার জন্য বেশি না তোমার হবু স্বামীর জন্য? আমি হেসে বললাম, দুজনের জন্যই। দিদি আবার হাসতে হাসতে বললেন, তাহলে তোমার নতুন জীবনের জন্য প্রস্তুতি নিয়ে রাখো। আমি বললাম, প্রস্তুতি আবার কি? তুমি এলে সব বুঝিয়ে দিও। তুমি তো শুধু আমার দিদি নও, আমার সেরা বন্ধু। দিদি হেসে বললেন, আহা, আমার ভাইয়ের বউ মানে এত দোস্তানা? বেশ বেশ। দিদির কথা শুনে আমি হেসে ফোন রেখে দিলাম। এরপর পাপার ফোন ফেরত দিতে
তার রুমের দিকে যাচ্ছিলাম, কিন্তু আজ রাতে বাবার রুমের দিকে যেতে আমার বুকটা অদ্ভুতভাবে ধকধক করছিল। রাতে বাবার ঘরের দিকে যেতে আমার বুক ধকধক করতে লাগলো। মনে হচ্ছিল যদি এত রাতে বাবার কাছে যাই উনি হয়তো আমাকে সাথে থাকার জন্য বলবেন। আমি ভাবতে লাগলাম আসলে তাতে ভুলটাই বা কোথায়? উনি তো আমার হবুর স্বামী, কয়েকদিন পরেই তো উনার আমার উপর সম্পূর্ণ অধিকার থাকবে। এসব ভাবতে ভাবতে আমি বাবার ঘরে ঢুকলাম, কিছুক্ষণ বসে গল্প করলাম। তারপর যখন উঠে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম বাবা হেসে বললেন, এই তো চলে যাচ্ছ, আর একটু বসো না। আমি একটু লজ্জা পেয়ে মুচকি হেসে বললাম, না, ঘুম পাচ্ছে। বাবা মজা করে বললেন, আরে ম্যাডাম কয়েক মিনিট তো বসো। তারপর বাবা ঘরের মিউজিক প্লেয়ার চালিয়ে দিলেন। মিউজিকের তালে তালে বাবা ধীরে ধীরে নাচতে শুরু করলেন। হঠাৎ বাবার হাত বাড়িয়ে বললেন, চলো না প্রিয়া, একটু নাচ করি। বাবার এই আচরণে আমি ভেতরে ভেতরে খুব খুশি হচ্ছিলাম, কিন্তু একটু লজ্জা আর দ্বিধাও ছিল। বাবা আবারও হাসি মুখে হাত বাড়িয়ে বললেন, চলো না, আমি জানি তুমি নাচতে পারো না, কিন্তু আমি শেখাবো। আমি চুল ঠিক করতে করতে বললাম, আমি নাচতে কিন্তু পারি না। বাবা হেসে বললেন, এই তো আমি আছি, একবার চেষ্টা করলেই শিখে যাবে। বাবা বললেন, তুমি খুব সুন্দর নাচতে পারো জানো। আমি একটু লজ্জা পেয়ে হেসে বললাম, আপনিও না রিঙ্কির বাবা। এই বলে আমি নিজের ঘরে চলে এলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। হঠাৎ মনে হলো কেননা নতুন কেনা পোশাকগুলো পরে দেখি কেমন লাগে। আমি তাড়াতাড়ি শপিং ব্যাগ খুলে একটা নতুন পোশাক পরে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই একটু লজ্জা পেলাম। মনে মনে ভাবলাম, সত্যি কি বাবা আমাকে এই রূপে দেখার জন্য এতটা উন্মুখ? আমি এই অবস্থায় তার সামনে কিভাবে যাব? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা টেরই পাইনি। এদিকে আমাদের বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছিল। তবে আমার একটু মন খারাপ ছিল, কারণ দিদি বিয়েতে এসে বেশি দিন থাকতে পারছিলেন না। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো, বাবাকে যদি বলি তাহলে হয়তো বাবা দিদিকে বলবেন আর উনি থাকতে রাজি হবেন। আমি সিদ্ধান্ত নিয়ে বাবার কাছে গেলাম, বললাম, বাবা একটা কথা ছিল। বাবা হেসে বললেন, হ্যাঁ প্রিয়া বলো। আমি একটু ইতস্তত করে বললাম, দিদি বলছেন উনি বিয়ের আগের দিন আসবেন আর বিয়ের দিনই চলে যাবেন। আপনি যদি একটু বলেন তাহলে হয়তো থেকে যাবেন। বাবা বুঝিয়ে বললেন, ওর বাচ্চাদের পরীক্ষা আছে রে, তাই আমি আর জোর করিনি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বুঝলাম হয় তো দিদি ঠিকই বলছেন। বাবা আর আমার বিয়ের দিন দ্রুত এগিয়ে আসছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে সবচেয়ে জরুরি জিনিস বিয়ের গয়না আর শাড়ি আমরা আনতেই ভুলে গিয়েছিলাম। আমি বাবাকে বললাম, শুনছেন? বাবা হেসে বললেন, বলুন আমার সরকার, আমি তো আপনার সেবায় আছি। আমি হেসে বললাম, আপনি সবসময় এমন মজা করেন। বাবা আবার মজা করে বললেন, আরে বলতো কি সমস্যা হয়েছে? আমি একটু দ্বিধা করে বললাম, বিয়ের জন্য তো মঙ্গলসূত্র আর শাড়ি কেনা হয়নি। বাবা অবাক হয়ে বললেন, আরে তোমার মায়ের পুরনো শাড়ি আর গয়নাই তো আছে, ওগুলো পরলেই হবে। আমি মাথা নেড়ে বললাম, না বাবা, ওগুলো আমি পরতে পারবো না। বাবা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? তাহলে কি তুমি বিয়ের জন্য রাজি নও? আমি মুচকি হেসে বললাম, আমি কখন বললাম বিয়ে করব না? কিন্তু ওই পুরনো শাড়ি আর গয়না আমি পরব না। বাবা একটু বিরক্ত হয়ে বললেন, কিন্তু কেন? ওই শাড়ি তো তোমার মায়ের। আমি শান্ত গলায় বললাম, বাবা ওটা মায়ের ছিল ঠিকই, কিন্তু এখন সেটা অতীতের একটা স্মৃতি। আমি চাই না আমার জীবনের নতুন শুরুটা পুরনো কোনো জিনিস দিয়ে হোক, বরং আমি একটা নতুন শাড়ি পরতে চাই আর নতুন মঙ্গলসূত্রে আমার নতুন জীবনের শুরু হোক। বাবা আমার কথা শুনে চুপ করে রইলেন, তারপর একটু হাসলেন আর বললেন, ঠিক আছে, যেটা তুমি চাও সেটাই হবে। কালই আমরা নতুন শাড়ি আর গয়না নিয়ে আসব। আমি খুশিতে বাবাকে দেখে হেসে ফেললাম। মনে মনে ভাবলাম, এটাই আমার নতুন জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে চলেছে। বাবা হাসি মুখে বললেন, এই তো সামান্য ব্যাপার, চলো এখনই তোমার বিয়ের শাড়ি আর মঙ্গলসূত্র কিনতে যাই। তোমার মুখে একটু হাসি এনে দেওয়ার জন্য আমরা সব করতে পারি। তারপর আমি আর বাবা একসঙ্গে বাজারে চলে গেলাম বিয়ের কেনাকাটার জন্য। বাজারে গিয়ে আমরা অনেকগুলো দোকান ঘুরে আমার জন্য একটা খুব সুন্দর লাল রঙের শাড়ি আর একটি সুন্দর হীরের মঙ্গলসূত্র পছন্দ করলাম। শাড়িটা একদম আর ঐতিহ্যবাহী ছিল। মঙ্গলসূত্রটা তো দেখে আমার চোখে আনন্দের ঝলক চলে এলো। সব কেনাকাটা শেষ হওয়ার পর বাবা হেসে বললেন, চলো এবার বাড়ি ফিরি। আমি ঠাট্টা করে বললাম, বাবা বিয়ের বেড আর বিছানার কথা কি ভুলে গেছেন নাকি ভাবছেন ট্রান্সফার হওয়ার পর সেখানে গিয়ে সেজে গুজে বসবেন? বাবা মজা করে বললেন, এই মেয়ে এত পাগলাম কেন করছো? এটা তো ঠিক নয়। তারপর আমরা একটা সুন্দর আরামদায়ক ডাবল বেড বেছে নিলাম। সব কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথে আমার মন আনন্দে ভরে গিয়েছিল। অবশেষে সেই দিনও চলে এলো যেদিন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিয়ের প্রস্তুতি সম্পূর্ণ। আমি আর বাবা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। এই মুহূর্তগুলো সত্যিই আমার কাছে অমূল্য। আমার দিদি আগের দিন বিকেলেই চলে এসেছিলেন। বাড়ির সব কাজ অনুষ্ঠান জেন দিদির হাত ধরে প্রাণ পেয়েছিল। হলুদ মেহেদির মতো রীতি রেওয়াজ সবকিছুই আনন্দে পরিপূর্ণ ছিল। রাতে আমি দিদির সাথে নিজের ঘরে ফিরলাম। ঘরের সবকিছু গোছানোর ফাঁকে ফাঁকে দিদি নরম গলায় আমাকে অনেক কথাই বলছিলেন। দাম্পত্য জীবন সম্পর্কে, কিভাবে সম্পর্ককে সুন্দর ও মজবুত রাখা যায় তার কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। হাত দিয়ে মুখ থেকে ফিসফিস করে বললাম, দিদি
আপনি তো আমার গুরু দক্ষিণা না দিলে কি চলে? দিদি মুচকি হেসে বললেন, এত শুধু একটা ছোট্ট ট্রিট, গুরু দক্ষিণার কথা পরে ভাবব, সময় হলে নিজেই জানাবো। আমি হেসে বললাম, ঠিক আছে দিদি, আপনার জন্য যা দরকার হবে দেব। সেই রাতে দুজনের কথায় সময় কেটে গেল ক্লান্ত শরীরে। ঘুমিয়ে পড়লাম। সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে, কারণ দিনের আলো ফোটার পরেই ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, বিয়ে। পরদিন ভোরে আমি আর দিদি একসঙ্গে রওনা হলাম পার্লারের দিকে। সেখান থেকে সেজে গুজে সোজা মন্দিরে যাওয়ার কথা ছিল। ভাইজা আর বাবা বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে সরাসরি মন্দিরে পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন। আমি যখন প্রস্তুত হয়ে আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকে দেখে নিজেরই অদ্ভুত লাগছিল। হাতে মেহেন্দির রং, গাঢ় লাল বেনারসি আর গয়নায় সজ্জিত আমি যেন পুরোপুরি এক নববধূ। মনের মধ্যে একটু লজ্জা, একটু উত্তেজনা, সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম মনে হচ্ছিল। আজ সত্যি জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দিদির হাত ধরে আমি মন্দিরে পৌঁছালাম। সেখানে বাবা আর দিদির স্বামী আগেই সব আয়োজন সম্পন্ন করে রেখেছিলেন। মন্দিরের শঙ্খধ্বনি আর ঘণ্টার শব্দে পুরো পরিবেশ যেন পবিত্রতায় ভরামিল। আমি ধীর পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর মনের